আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বোর পরমাণু মডেল নিয়ে। রসায়নের নবম দশম শ্রেণীর রসায়ন থেকে বোর পরমাণু মডেল বিষয়ে। তো চলো আজ আমরা আলোচনা করি। দেখা যাক বোর পরমাণু মডেলে বিজ্ঞানী নিলস বোর তার হলো পরমাণু মডেলে কি কি স্বীকার্যগুলো বর্ণনা করেছেন সেগুলো আমরা একটু দেখি। তো বিজ্ঞানী বোর হচ্ছে তার পরমাণু মডেলের এক নাম্বার যে স্বীকার্যটি বলেছে, এক নাম্বার স্বীকার্য বলেছে যেটা হচ্ছে এক নাম্বার স্বীকার্য, রাদারফোর্ডের পরমাণু মডেলকে সংশোধন করে বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলটি উপস্থাপন করেন। তো বিজ্ঞানী বোর হচ্ছে তার পরমাণু মডেলের এক নাম্বার স্বীকার্য যে কথাটি বলেছেন সেটা হচ্ছে রাদারফোর্ড যেখানে বলেছিল যে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন সমূহ ঘুরে। আমি আবারও বলছি যে হচ্ছে রাদারফোর্ড তার পরমাণু মডেলে বলেছিল ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে ঘুরে, কিন্তু সেখানে রাদারফোর্ড এই কথা উল্লেখ করেননি যে কি রকম পথে ঘুরে, অর্থাৎ ইলেকট্রনের ঘূর্ণন পথগুলো কি রকম হবে সেটা রাদারফোর্ড তার পরমাণু মডেলে ব্যাখ্যা করে যাননি। কিন্তু বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলে বলেছেন যে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে ইচ্ছা মতো ঘুরতে পারে না। আমি আবারও বলছি, বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলে বলেছেন যে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন সমূহ ইচ্ছা মতো ঘুরতে পারে না। কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘুরে। বিজ্ঞানী বোর বলেছেন যে একটা পরমাণুর ভিতরে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই বৃত্তাকার কক্ষপথ সমূহকে বলা হচ্ছে অরবিট। বৃত্তাকার কক্ষপথ সমূহকে বলা হচ্ছে অরবিট বা প্রধান কক্ষপথ, অরবিট বা প্রধান শক্তিস্তর বা হচ্ছে কক্ষপথ বা বলা হয় স্থির কক্ষপথ বা শেল বলা হয়। বিজ্ঞানী বোরের পরমাণু মডেলের এক নাম্বার স্বীকার্য অনুযায়ী বিজ্ঞানী বোরের এক নাম্বার পরমাণু মডেলের এক নাম্বার স্বীকার্য অনুযায়ী নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন আবর্তনের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ আছে। এই কক্ষপথগুলোকে বলা হয় অরবিট, প্রধান শক্তিস্তর বা কক্ষপথ বা স্থির কক্ষপথ বা শেল বলা হয়। তো এই অরবিট বা প্রধান শক্তিস্তর বা কক্ষপথ বা স্থির কক্ষপথ বা শেলগুলোকে এদেরকে বলা হচ্ছে, এই অরবিট সমূহ বা স্থির কক্ষপথ এদেরকে সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়। এদেরকে প্রকাশ করা হয় n দ্বারা। তাহলে আমি আবার বলছি, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন আবর্তনের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে বলা হয় অরবিট, প্রধান শক্তিস্তর বা কক্ষপথ বা স্থির কক্ষপথ বা শেল। তাহলে আমি এখন এগুলো হচ্ছে আবার এদেরকে প্রকাশ করা হয় হলো n দ্বারা। n এর মান 1 2 3 4 ইত্যাদি হতে পারে। অর্থাৎ n এর মান এখানে কি হচ্ছে, অরবিট বা প্রধান শক্তিস্তর বা কক্ষপথ বা স্থির কক্ষপথ বা শেল এদেরকে প্রকাশ করা হয় হলো n দ্বারা। বোর পরমাণু মডেল অনুসারে এদেরকে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 1 2 3 4 ইত্যাদি হতে পারে। n এর মান 1 2 3 4 ইত্যাদি হতে পারে। তো এখানে n এর মান 1 বলতে বোঝানো হচ্ছে নিউক্লিয়াসের নিকটতম যে কক্ষপথ। n এর মান 2 বলতে বোঝানো হচ্ছে নিউক্লিয়াস থেকে দ্বিতীয় দূরবর্তী কক্ষপথ। n এর মান 3 বলতে বোঝানো হয়েছে নিউক্লিয়াস থেকে তৃতীয় দূরবর্তী কক্ষপথ। এইভাবে পর্যায়ক্রমে। চলো আমরা একটু চিত্র অঙ্কন করে দেখি। যদি এটা কোনো পরমাণু নিউক্লিয়াস হয়,
এটি যদি কোনো পরমাণুর নিউক্লিয়াস হয় তাহলে এর চারপাশে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ আছে বুর পরমাণু মডেল অনুসারে, যে কক্ষপথগুলোতে কি করবে, ইলেকট্রন সমূহ আবর্তন করবে, যে কক্ষপথগুলোতে ইলেকট্রন সমূহ আবর্তন করে। তো এখানে হচ্ছে সাধারণত আমি বলেছিলাম যে এই কক্ষপথগুলোকে n দ্বারা প্রকাশ করা হয়, এই কক্ষপথগুলোকে n দ্বারা প্রকাশ করা হয়, যেখানে n এর মান 1 2 3 4 ইত্যাদি। তো এখানে n এর মান 1 যখন হবে, এই প্রথম প্রধান শক্তি স্তরের জন্য n এর মান হচ্ছে 1। প্রথম প্রধান শক্তি স্তরের জন্য n এর মান হচ্ছে 1, অর্থাৎ নিউক্লিয়াসের নিকটতম যে প্রধান শক্তি স্তর বা অরবিট বা কক্ষপথ বা নিউক্লিয়াসের নিকটতম যে শেল, সেক্ষেত্রে হচ্ছে n এর মান 1 হবে। আর নিউক্লিয়াস থেকে দ্বিতীয় দূরবর্তী যদি কোনো কক্ষপথ হয় সেটা, অর্থাৎ এই কক্ষপথের ক্ষেত্রে হচ্ছে n হলো 2। পর্যায়ক্রমে নিউক্লিয়াস থেকে পরবর্তী দ্বিতীয় কক্ষপথের পর যে কক্ষপথ, এটার ক্ষেত্রে হচ্ছে n 3 n 4 পর্যায়ক্রমে। এভাবে n এর মান যত বাড়তে থাকবে নিউক্লিয়াস থেকে সেই কক্ষপথের দূরত্ব তত বাড়তে থাকবে। নিউক্লিয়াস থেকে তত কি হবে, সেই কক্ষপথের ব্যাসার্ধ তত বাড়তে থাকবে, কক্ষপথের আকার তত বড় হবে, কক্ষপথের পরিধি তত বড় হবে। অর্থাৎ n এর মান যত বেশি হবে সেই নিউক্লিয়াসের আকার তত বড় হবে। আর কোন একটা নিউক্লিয়াস থেকে এই কক্ষপথগুলোর ক্ষেত্রে n এর মান যত বড় হবে আকার তত বড় হবে, আর কোন একটা কক্ষপথের আকার যত বড় হবে সেই কক্ষপথের শক্তির মানও তত বেশি হবে। অর্থাৎ যেখানে n এর মান যত কম হবে সেই কক্ষপথের শক্তির মান তত কম হবে, অর্থাৎ সেটা নিম্ন শক্তি স্তর হবে। পর্যায়ক্রমে n এর মান বাড়তে থাকলে সেই শক্তি স্তরগুলোর বা সেই অরবিটগুলোর শক্তির মানও বাড়তে থাকবে। আবার হচ্ছে এই কক্ষপথগুলোকে বিভিন্ন ভাবে সূচিত করা হয়, যেমন যখন n 1 হলে, যেমন n সমান 1 হলে এই কক্ষপথ বা অরবিটকে বলা হয় k শেল। অর্থাৎ n 1 হলে সেই কক্ষপথটাকে বলা হচ্ছে k শেল। আবার n যদি 2 হলে k সেটাকে বলা হচ্ছে l শেল, সেটা হচ্ছে l শেল। n যদি 3 হলে সেটা হবে m শেল, সেটা হচ্ছে m শেল হবে। আবার n যদি 4 হলে সেটাকে প্রকাশ করা হয় n শেল দ্বারা। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে n এর মান যদি 1 হয় সেটা k শেল, n এর মান 2 হলে l শেল, n এর মান 3 হলে m শেল, n এর মান 4 হলে সেটা হচ্ছে n শেল, n এর মান 3 হলে m শেল। অর্থাৎ এই যে এই শেলটাকে যদি বলি এটা হচ্ছে k শেল, এটা হলো l শেল, এটা হচ্ছে কি এটা হচ্ছে m শেল, k এর পর হচ্ছে l শেল, এটা হচ্ছে m শেল, এটা হচ্ছে n শেল। অর্থাৎ যখন n 1 হবে তখন হবে k শেল, n 2 হলে l শেল, n 3 হলে m শেল, n 4 হলে হবে n শেল। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম কি বলেছিল বিজ্ঞানী বুর হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সংশোধন করে যে তিনটি স্বীকার্য প্রদান করেছেন, তার মধ্যে 1 নাম্বার স্বীকার্যের ভিতরে হচ্ছে কি বলেছে, 1 নাম্বার স্বীকার্য থেকে প্রথমত আমরা পাচ্ছি হলো অরবিট বা প্রধান শক্তি স্তর বা প্রধান কক্ষপথের সংজ্ঞা বা ধারণাটা পেয়ে থাকি। সেখানে কি বলেছিল বিজ্ঞানী বুর, আমি আবারও বলছি যে হচ্ছে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে ইচ্ছামতো ঘুরতে পারে না, কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই বৃত্তাকার কক্ষপথ সমূহকে বলা হয় অরবিট বা প্রধান শক্তি স্তর বা কক্ষপথ বা স্থির কক্ষপথ বা শেল বলা হয়।
এই প্রধান কক্ষপথ বা অরবিট গুলোকে সাধারণত n দ্বারা সূচিত করা হয়। সাধারণত কি করা হয়? n দ্বারা সূচিত করা হয়। n এর মান যথাক্রমে 1 থেকে শুরু হয়ে 1 2 3 4 5 ইত্যাদি হতে পারে। আবার n = 1 হলে পরে সেই শক্তি স্তরটাকে প্রকাশ করা হয় k দ্বারা, বা সেই অরবিটটাকে বলা হয় k অরবিট বা k শেল। n = 2 হলে l শেল, n = 3 হলে m শেল, n = 4 হলে n শেল। এবং কি বলেছিলাম যে একটি প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে n এর মান যত কম হবে সেই শক্তি স্তরের মোট শক্তির মানও কম হবে, তথা সেই শক্তি স্তরটি হবে নিম্ন শক্তি সম্পন্ন শক্তি স্তর বা অরবিট বা কক্ষপথ। আবার n এর মান পর্যায়ক্রমে বাড়তে থাকলে সেই শক্তি স্তরগুলোর শক্তির মানও বাড়তে থাকবে, অর্থাৎ সেটা পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তর সম্পন্ন শক্তি স্তর বা অরবিটে পরিণত হতে থাকবে পর্যায়ক্রমে। তাহলে এবার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রধান শক্তি স্তরের ধারণা পেলাম এবং এটার বিস্তারিত জানতে পারলাম। তো বিষয়টা হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে এই শক্তি স্তরগুলোতে যে ইলেকট্রন ঘুরে বা ইলেকট্রন সমূহ আবর্তন করে, এখানে এই শক্তি স্তরগুলোতে ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটুকু হবে সেই বিষয়ে আমরা আরেকটু আলোচনা করি। তো এখন এখানে যদি এটা পরিষ্কার করি একটু, এখান থেকে হচ্ছে একটি প্রধান শক্তি স্তরে, তাহলে আমরা বলতে পারি যে একটি অরবিটে বা প্রধান শক্তি স্তরে, একটি অরবিটে বা প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ যে কোনো একটি প্রধান শক্তি স্তরে বা অরবিটে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারবে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এটা যদি দেখে নিই, একটু আমরা মান বসিয়ে দেখব যে কোন প্রধান শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ। তাহলে আমরা যদি এখানে দেখি যে n = 1 হলে সেটি হবে কি? প্রথম প্রধান শক্তি স্তর। n = 1 হলে সেটি হবে প্রধান শক্তি স্তর এবং নিউক্লিয়াসের নিকটতম শক্তি স্তর। সেখানে হচ্ছে কতটি ইলেকট্রন ধারণ করতে পারবে, আমরা এখান থেকে যদি দেখে নেই যে সূত্র অনুসারে 2n² সংখ্যক যে ইলেকট্রন থাকবে, এই সূত্র অনুসারে যদি দেখি তাহলে আমরা এখানে কি পাবো? 2 × 1 তার উপরে বর্গ হলে সমান হচ্ছে কি? 2টি। অর্থাৎ n = 1 হলে, অর্থাৎ নিউক্লিয়াসের নিকটতম যে শক্তি স্তর বা প্রধান শক্তি স্তর আছে সেখানে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারবে। আবার n = 2 হলে অর্থাৎ 2 × 2² সমান হচ্ছে 8টি। সমান হচ্ছে কয়টি? 8টি। সমান হলো কত? 8। অর্থাৎ নিউক্লিয়াসের থেকে দ্বিতীয় দূরবর্তী যে শক্তি স্তর তথা n শেলে ইলেকট্রন থাকবে কয়টি? 8টি। n শেলে ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 8টি। n = 3 হলে 2 × 3² অর্থাৎ হলো 3 × 9, 9 দুগুণে হচ্ছে কত? 18টি। অর্থাৎ তৃতীয় প্রধান শক্তি স্তর তথা হচ্ছে n শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ 18টি। n = 4 হলে 2 × 4² 4 4 16, 16 দুগুণে হচ্ছে 32।
অর্থাৎ চতুর্থ প্রধান শক্তি স্তর যেটা আছে এন শেল, চতুর্থ প্রধান শক্তি স্তর বা এন শেল যেটা আছে এটাতে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ 32টি। এন শেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 32টি, তবে এর চেয়ে কম থাকতে পারবে। এখন আরেকটি কথা বলতেছি তোমাদের উদ্দেশ্যে যে ইলেকট্রন সমূহ এই বিভিন্ন শক্তি স্তরে কিভাবে গমন করে, ইলেকট্রন গমনের একটি ধারাবাহিকতা রয়েছে। ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালগুলোতে প্রবেশ করে, ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে, এরপর পর্যায়ক্রমে অরবিটাল সমূহ ইলেকট্রন সমূহ সর্বপ্রথম নিম্ন শক্তি সম্পন্ন অরবিটে বা প্রধান শক্তি স্তরে প্রবেশ করে, এরপর শক্তির ক্রম অনুসারে তথা উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করতে থাকে। অর্থাৎ শক্তি স্তর সমূহের মান যত বাড়তে থাকবে ইলেকট্রন সমূহ সেগুলোতে পর্যায়ক্রমে পরবর্তীতে প্রবেশ করতে থাকবে। আমি আবারও বলছি, তাহলে বিভিন্ন অরবিটে বা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সমূহ কিভাবে প্রবেশ করে? শক্তির উচ্চ ক্রম অনুসারে। অর্থাৎ ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন প্রধান শক্তি স্তর বা অরবিটে প্রবেশ করবে, এরপর প্রথম প্রধান শক্তি স্তর পূর্ণ হয়ে গেলে দ্বিতীয় প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে, সেই শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গেলে তৃতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে, তৃতীয় প্রধান শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গেলে চতুর্থ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন পর্যায়ক্রমে প্রবেশ করতে থাকবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আগামী দিন তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।